গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছে? আশা করি তোমরা প্রত্যেক ভালো রয়েছে। তাদের করে যুক্ত হয়ে যাবে আজকে প্র্যাকটিস সেটে এবং প্রত্যেক ক্লাসটাকে একবার শেয়ার করে দেবে। তোমাদের কাছে প্রত্যেক দিন স্যার আমার একটাই অনুরোধ থাকে যে তোমরা ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করো এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা, যদি ক্লাস থেকে কিছু বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটাকে লাইক করে দেবে। তোমাদের কাছে এটুকুই অনুরোধ থাকে। আমি তোমাদের জন্য খুব পরিশ্রম করে প্রত্যেকটা জিনিস অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের সামনে নিয়ে আসছি। প্রত্যেকটা জিনিস একবারে ইম্পর্টেন্ট। তোমরা যারা পরীক্ষা দেবে এখান থেকে প্রত্যেকটা জিনিস আমি করিয়েছি। তোমরা যারা প্রত্যেকটা জিনিস করেছো, করে যারা এক্সাম দেবে তারা এক্সাম হলে গিয়ে বুঝতে পারবে যে আমার করানো প্রত্যেকটা জিনিস কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। আমি বারবার করে বলছি যে প্রত্যেকটা প্র্যাকটিস সেট তোমরা একেবারে মনোযোগ সহকারে করে যাও। পরীক্ষা হলে 25-25 তুলে দেওয়ার দায়িত্ব আমার। তোমরা সেখানে গিয়ে দেখতে হবে যে এখান থেকে 100% প্যাটার্ন কমন আসছে এবং কিছু অঙ্কও কম তোমরা পাবে। তাহলে তোমাদেরকে বারবার করে বলছি যে তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট একবার সিনসিয়ারলি ভাবে দেখো, প্রত্যেকটা জিনিস ফোকাস হয়ে ক্লাসে যুক্ত হও এবং জিনিসগুলোকে ক্লাসে হওয়ার পরে একবার করে প্র্যাকটিস করো। তাহলে তোমরা কিন্তু এভাবে 25-25টা প্রশ্ন সময়ের মধ্যে তোমরা অ্যাচিভ করতে পারবে। তা না হলে কিন্তু করে আসতে পারবে না। সময়ের অনেক বড় ফ্যাক্টর, অনেক বড় রোল রয়েছে। সময়ের মধ্যে করতে হবে, করতে পারলেই শুধু হবে না। যদি সময়ের মধ্যে না করতে পারি তাহলে বাকি প্রশ্নগুলো আমাদের ছেড়ে যাবে। সেজন্য বলছি বারবার, প্রত্যেকটা জিনিস আমি যেভাবে বলছি সেভাবে করে যাও, প্র্যাকটিস করো, রিভিশন করো এবং ক্লাসে ভালো করে যুক্ত হয়ে থাকো। আর তোমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, ক্লাসটাকে একটু তোমরা শেয়ার করে দিবে। চলো, প্রথম কথা কি বলছে, দুটি সংখ্যার, আচ্ছা, যে প্রকৃত সংখ্যা সম্পর্কে নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করো। অর্থাৎ নিচের কোন বিবৃতিগুলি আমার প্রকৃত সংখ্যা সম্বন্ধে, ন্যাচারাল নাম্বার সম্বন্ধে আমাদের সঠিক। আগে ন্যাচারাল নাম্বারে যাওয়ার আগে আমরা দেখে নিই যে ন্যাচারাল নম্বর কি কি। ন্যাচারাল নাম্বার মানে প্রাকৃতিক সংখ্যা হচ্ছে 1, 2, 3। 1 থেকে শুরু করে অনন্ত পর্যন্ত, শূন্য কিন্তু হবে না, শূন্য বাদে 1 থেকে শুরু করবে অনন্ত পর্যন্ত চলতে থাকবে, সেগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সংখ্যা। তাহলে দেখো প্রথম স্টেটমেন্ট কি বলছে আমাকে, এক একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান। একটি ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা বর্তমান। তাহলে 1, দেখো এখানে ক্ষুদ্রতম প্রকৃত সংখ্যা কি রয়েছে, 1। প্রথম স্টেটমেন্ট আমার সঠিক। দ্বিতীয়টা চেক করি, 2 একটি বৃহত্তম প্রকৃত সংখ্যা বর্তমান। 2 কি বৃহত্তম সংখ্যা? 2 এর পরে 3 রয়েছে, 4 রয়েছে। বৃহত্তম সংখ্যা আমরা কিন্তু নির্ণয় করতে পারবো না। অসীম পর্যন্ত যেহেতু চলতে থাকবে সেজন্য আমরা বৃহত্তম প্রাকৃতিক সংখ্যা বলতে পারবো না। তার মানে দ্বিতীয় স্টেটমেন্ট ভুল। তারপরে বলছে 3 দুটি প্রকৃত সংখ্যার মাঝে সবসময় একটি প্রকৃত সংখ্যা বর্তমান। 3 হচ্ছে দুটি প্রকৃত সংখ্যার মাঝে একটি প্রকৃত সংখ্যা বর্তমান। অর্থাৎ 3 সবসময় দুটি প্রকৃত সংখ্যার মাঝখানে বসবে। এটা কি হবে? হবে না, একেবারে এটাও ভুল। তার মানে 3টির মধ্যে একমাত্র সঠিক পেলাম কি আমরা, 1 নম্বর স্টেটমেন্ট। তার মানে অপশনে দেখো শুধুমাত্র 1 কোথায় রয়েছে, অপশন বি। তার মানে অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্ন দেখবে, বলছে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে আমাদের 3:4। তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত? তাহলে দেখো দুটি সংখ্যার অনুপাত 3:4, 3:4। আমরা ধরে নেব একটা সংখ্যা 3x, একটা সংখ্যা 4x। তাহলে এখান থেকে আমরা গসাগু কিভাবে বের করবো স্যার? গসাগু, তাহলে দেখো গসাগু মানে কি, আমি বলেছিলাম আগের ক্লাসে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, সর্বোচ্চ কি কমন আসে। তারপরে 3 দেখবো দুটো সংখ্যাতে কি কি কমন পাচ্ছি। 3 আছে, এখানে 3 নেই, তার মানে 3 কমন নেই, 3 লিখতে পারবো না। 4 এখানে আছে, 4 এখানেও নেই, এখানেও নেই, তার মানে 4ও লিখতে পারবো না। এক্স এখানে রয়েছে, এক্স এখানে রয়েছে, অর্থাৎ এক্স একমাত্র সংখ্যা যেটা দুটোতেই রয়েছে। তার মানে গসাগু কত হয়ে যাবে স্যার? এক্স। গসাগু মানেই হচ্ছে দুটো সংখ্যা থেকে আমরা কি কমন পাবো, বা 3টে সংখ্যা থাকলে 3টে সংখ্যা থেকে আমরা কি কমন পাবো। তাহলে কি পেলাম? এক্স। তার মানে গসাগু কত হয়ে গেল স্যার? এক্স হয়ে গেল আমাদের গসাগু। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিয়েছে গসাগু কত? 4। তার মানে এক্স এর ভ্যালু বলে দিয়েছে 4। তার মানে গসাগু পেলাম এখানে এক্স, আর এক্স এর ভ্যালু আমাদের প্রশ্নে বলেছে গসাগু কত? 4। তার মানে এক্স এর ভ্যালু যদি 4 হয় তাহলে সংখ্যা, প্রথম সংখ্যা কত ছিল? 3x। 3 ইন্টু এক্স, তাহলে 3x এর ভ্যালু কত হয়ে যাবে? 3 গুণিত এক্স এর ভ্যালু কত? 4 সমান 12। তারপরে দ্বিতীয় সংখ্যা কত ছিল? 4x। তার মানে 4 ইন্টু এক্স, তার মানে 4 ইন্টু এক্স এর ভ্যালু কত? 4, 4 4 16। তাহলে বলেছে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে সংখ্যা দুটি কি কি পেলাম স্যার? 12 আর 16। তাহলে 12 আর 16 লসাগু কত হয়ে যাবে? 4 দ্বারা যাও, 3 4, তাহলে গুণ করে দাও, 3 4 12, 4 12 48। তাহলে 48 হয়ে গেল কি স্যার আমাদের লসাগু। 48 কি হয়ে গেল স্যার আমাদের লসাগু। চলো পরের প্রশ্নে, একেবারে সহজ ছিল। কি বলছে, দুটি সংখ্যার গড় 6.5 এবং তাদের বিয়োগ ফলের বর্গমূল হচ্ছে আমার 6। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে দেখো দুটি সংখ্যা আমি ধরে নেব, একটা এ একটা বি। তাহলে সংখ্যা দুটির
গড়, তাহলে গড় কীভাবে বের করি? এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যার গড় বলতে কি দুটো সংখ্যার যোগফল বাই কটা সংখ্যা 2 দ্বারা ভাগ করে দেবো, গড় পেয়ে গেলাম। আর গড়টা কত বলে দিয়েছে আমাদেরকে 6.5। তাহলে এ প্লাস বি সমান কত হয়ে যাবে স্যার? এই দুইটা এপারে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 6.5 এর সঙ্গে 2 গুণ করলে কত হয়ে যাবে স্যার? 13। তারপরে এ প্লাস বি এর ভ্যালু কত পেয়ে গেলাম? 13। এবার আমাকে বলছে সংখ্যা দুটির বিয়োগ ফলের বর্গমূল। সংখ্যা দুটো কি ছিল? এ আর বি, তাহলে এ আর বি এর বিয়োগ ফলের বর্গমূল। বর্গমূল মানে হচ্ছে কি স্যার? বর্গ বললে আমরা ঘিরে স্কোয়ার করতাম, কিন্তু বর্গের সঙ্গে যেখানে তোমরা দেখতে পাবে মূল কথাটা লেগে আছে সেখানে কি করে দেবো আমরা? রুট আবার করে দেবো। যেহেতু বর্গমূল বলেছে তার মানে রুট আন্ডার। বর্গমূলের মানটা কত বলেছে? 6। উভয় পক্ষে করবো আমরা স্কোয়ার। এপারে যেহেতু স্কোয়ার করলাম তার মানে এপারেও করো, তাহলে স্কোয়ার করলে কি হয়ে যাবে স্যার? এই রুটটা উঠে যাবে, তাহলে থেকে গেল এ মাইনাস বি। 6 স্কোয়ার কত হয়ে যাবে? 36। তাহলে এ প্লাস বি এর ভ্যালু আমরা কত পেলাম? এ প্লাস বি এর ভ্যালু পেলাম 13, আর এ মাইনাস বি এর ভ্যালু কত পেলাম? 36। তার মানে দেখো যোগ করে দাও দুটোকে, বি প্লাস বি মাইনাস বি কাটলো, তাহলে এ আর এ কত হয়ে গেল? 2a সমান 36 আর 13 তো কত হবে? 9 3 4 49। তাহলে এর ভ্যালু কত হবে? এই দুইটা গিয়ে এবার ভাগ হয়ে যাবে 49/2 সমান কত হয়ে যাবে স্যার? 2 2 4, 4 2 8 5, 24.5। তার মানে এর ভ্যালুটা কত পেলাম স্যার? এর ভ্যালু 24.5 পেলাম। তাহলে বলছে দুটি সংখ্যা কি কি? তাহলে একটা সংখ্যা পেলাম 24.5, তাহলে অপর সংখ্যাটা কত হয়ে যাবে স্যার? যে কোনো একটাতে, হয় এ প্লাস বি এ, না হয় এ মাইনাস বি এ মানটা বসে দাও। তাহলে এ প্লাস বি এর ভ্যালু কত ছিল স্যার? এ প্লাস বি এর ভ্যালু ছিল 13। তাহলে এর ভ্যালু কত পেয়েছি? 24.5। তাহলে 24.5 প্লাস কি আছে? বি ইকুয়াল টু কত? 13। তাহলে বি সমান কত হয়ে যাবে? এই 24.5টা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 13 মাইনাস 24.5। 24.5 থেকে 13 বাদ দিলে কত হয়ে যাবে স্যার? দেখো বড়কে 24.5, তাহলে মাইনাস বসে যাবে, আর এখান থেকে বাদ দিলে 5 0 1 দশমিক, তাহলে 10 কত হয়ে যাবে স্যার? 10.5। তার মানে একটি সংখ্যা হয়ে যাবে 24.5, দ্বিতীয় সংখ্যাটা হয়ে যাবে মাইনাস 10.5 হয়ে যাবে আমাদের কি উত্তর। আচ্ছা ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখবে। একেবারে সহজ প্রশ্ন ছিল স্যার। কি বলছে? কোন সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে 21 হ্রাস পায়, সংখ্যাটি কত? কোন সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে সংখ্যাটা 21 কমে যাবে। হ্রাস পাওয়া মানে কি? কমে যাওয়া। 21 হ্রাস, সংখ্যাটি কত? তাহলে দেখো কোন সংখ্যাটাকে আমি ধরলাম x, x কে যদি 4 দ্বারা ভাগ করে দিই তাহলে সংখ্যাটা 21 হ্রাস পেয়ে যাবে। তাহলে 21 মাইনাস করে দাও। আমি ধরলাম সংখ্যাটা x, x কে 4 দ্বারা ভাগ করলে সংখ্যাটা কত হয়ে যাবে? 21 কমে যাবে। তার মানে 4 দ্বারা ভাগ করলে এখন যেটা হবে সেটা হবে মূল সংখ্যা থেকে 21 কম, তাহলে x থেকে 21 বাদ দিয়ে দেবো, সংখ্যাটা 21 কমে গেল। তাহলে x এর ভ্যালু বার করো, তাহলে x ইকুয়াল টু এই 4টা গুণ করে দাও, 4x মাইনাস 4 4 4 2 8। তাহলে দেখো 4xটা যদি এপারে আসে তাহলে মাইনাস 4x হয়ে যাবে, তাহলে প্লাস x মাইনাস 4x সমান কত হবে? মাইনাস 3x সমান মাইনাস 84। তাহলে মাইনাস মাইনাস কাটলো 3 দ্বারা, 3 2 6, 3 2 6, 3 8 24। তাহলে x এর ভ্যালু কত পেয়ে গেলাম স্যার? 28। তাহলে কি বলছে? সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি কত পেয়ে গেলাম স্যার? 28 পেয়ে গেলাম। একবারে 3 লাইনের অঙ্ক, একেবারে সহজ অঙ্ক। এই টাইপের প্রশ্ন স্যার তোমরা একটা পরীক্ষা হলে দেখতে পাবে। চলো প্রশ্নের লাইনগুলো যারা বুঝতে পেরে যাবে, ধরতে পারবে, তারা কিন্তু অঙ্ক একবারে নিমিষের মধ্যে করে আসতে হবে। চলো, রুপি ও কোমলের বয়সের অনুপাত হচ্ছে 3:5, কোমল ও পূজার বয়সের অনুপাত 2:3। যদি রিনার বয়স পূজার বয়সের 2/6 হয় তাহলে রিনার বয়স কত? রনি ও কোমলের বয়সের অনুপাত কত বলেছে? 3:5। কোমল ও পূজার বয়সের অনুপাত হচ্ছে 2:3। যদি রনির বয়স পুজোর বয়সের 2/6 হয়, 2/6 মানে কি স্যার? 6/2 ভাগ হয়, তাহলে রনির বয়স কত আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো ইংরেজিতে লিখি, আর ফর কি? রনি, আর কে ফর? কোমল। রনি আর কোমল, আর কে রয়েছে? কোমল আর পুজো, কোমল আর কে রয়েছে? পুজো। তাহলে রনি, কোমল, পুজো এই তিনজনেরই রয়েছে প্রশ্নে, আমার তিনজনেরই নাম রয়েছে। তাহলে দেখো রনি আর কোমলের বয়সের অনুপাতটা কত? রনি আর কোমলের বয়সের অনুপাত হচ্ছে 3:5 বসে দিলাম। এবার আমাকে বলছে কোমল ও পুজোর বয়সের অনুপাত হচ্ছে 2:3। কোমল আর পুজোর বয়সের অনুপাত হচ্ছে 2:3, অর্থাৎ কোমলের 2, পুজোর 3। তাহলে এখান থেকে রনি, কোমল আর পুজোর কি হয়ে যাবে? 5-এর পরে কিছু নেই মানে 5 বসিয়ে দাও, 2-এর আগে কিছু নেই মানে 2 বসিয়ে দাও।
এটা আমি শিখেছিলাম তোমাদেরকে কিভাবে বের করবে। 5 এর পরে কিছু নেই, 5 বসে দাও। 2 এর আগে কিছু নেই, 2 বসে দাও। এবার গুণ করে দাও। 3 2 6 অনুপাত 5 2 10 অনুপাত 3 5 15। তাহলে 6 অনুপাত 10 অনুপাত 15 হয়ে গেল 3 জনের বয়সের অনুপাত। 6 অনুপাত 10 অনুপাত 15। এবার বলছে যদি রনির বয়স পুজোর বয়সের 2/6 হয়, রনির বয়স কত হবে? পুজোর বয়সের 2/6। 2/6 বলতে কি 2/6। তাহলে বলছে রনির বয়স কত? তাহলে রনির বয়সটা কত? তাহলে দেখো রনির বয়স যেটা হবে পুজোর বয়সের, আচ্ছা p ইন্টু 2/6, আচ্ছা 2p/6, বা এটাকে যদি আমি কাটাকাটি করি 2 দ্বারা 3, তার মানে কত হয়ে যাবে? p/3, বা কোনাকুনি গুণ করে দাও 3r ইকুয়াল টু p। তাহলে 3r ইকুয়াল টু কি পেলাম? তাহলে রনির বয়স কত আমাকে জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো পুজোর বয়সে 2/6 হয়, তার মানে পুজোর বয়সের অনুপাতটা কত ছিল স্যার? আচ্ছা এখান থেকে রনির বয়স 6, কোমলের 10, পুজোর 1, তাহলে রনির কত রয়েছে 6, তাহলে 3 ইন্টু 6। তাহলে কার বলেছে স্যার? রনির বয়স কত? তাহলে বা এটা আমার কি ছিল? আর ইকুয়াল টু p/3। পি এর ভ্যালু কত পেয়েছি? 15। 15/3, আচ্ছা 15। পি এর ভ্যালু যদি 5 পাই, তার মানে আমাদের কি হয়ে যাবে স্যার? আচ্ছা রনির বয়স এখান থেকে আমরা 5 দেখতে পাচ্ছি অনুপাত ধরে। আচ্ছা তোমরা এটা প্রত্যেকে করবে স্যার। এখানে একটু গন্ডগোল হচ্ছে, মনে হচ্ছে কোনো ডেটা মিসিং হতে পারে, আর না হয় যদি প্রশ্নটা ঠিকঠাক থাকে তাহলে আমি একবার দেখব, চেক করে আমি তোমাদেরকে করে দেবো। তোমরা এখান থেকে করার চেষ্টা করবে। আমি এইটুকু করে দিলাম 6 অনুপাত 10 অনুপাত 15, বাকিটা তোমরা করার চেষ্টা করবে। চলো, আর একটু ডেটা মিসিং এর মনে হচ্ছে আমাকে, টাইপিংয়ে হয়তো কোনো কিছু মিস্টেক হয়ে থাকতে পারে, আর নাহলে আমি দেখছি জিনিসটা। বলছে 450টির মধ্যে 30% আপেল পচা। কতগুলি আপেল ভালো অবস্থায় আছে? 450টি, মোট কয়টা আপেল রয়েছে স্যার? 450টা আপেল রয়েছে, যার মধ্যে 30% পচা। 30% মানে কি স্যার? 30% মানে হচ্ছে স্যার 30/100। আমি 0 0 কাটলো 3/10। 30% মানে পেলাম 3/10। অর্থাৎ 10টা যদি মোট আপেল থাকে তাহলে 3টা পচা। তার মানে ভালো রয়েছে কত স্যার? 10 থেকে 3 বাদ দিব, 60টা ভালো রয়েছে কটার মধ্যে? 10টার মধ্যে। 10টার মধ্যে 3টা পচে গেছে, তার মানে 10টার মধ্যে ভালো কটা রয়েছে স্যার? 10 থেকে 3 বাদ দিব, 60টা ভালো রয়েছে 10টার মধ্যে। তাহলে এতটার মধ্যে কতটা ভালো রয়েছে? তাহলে ইন্টু 7/10, 0 0 কাটলো, গুণ করে দাও, 5 7 25 আর 5 হলো 3, 4 7 28 29 30 31, 315। তাহলে 315টি অ্যাপেল কি রয়েছে স্যার আমাদের? ভালো অবস্থায় রয়েছে 315টি, অপশন ডি। দেখো 450টি আপেল রয়েছে, যার মধ্যে 30% আপেল আমার কি রয়েছে? পচা রয়েছে। 30% মানে পেলাম 3/10, অর্থাৎ 10টার মধ্যে 3টা পচে গেছে। ভালো রয়েছে কটা? 10 বিয়োগ 3 সমান 60টা। 60টা ভালো রয়েছে কতর মধ্যে? 10এর মধ্যে। তাহলে 450টার মধ্যে কত হবে? ইন্টু 7/10 করে দেবো, পেয়ে গেলাম 315টা আপেল। চলো, পরের প্রশ্ন কি বলছে? এক ব্যক্তি 10টি দ্রব্য 8 টাকায় কিনলো এবং সেগুলি প্রতিটি 1.25 টাকা দামে বিক্রি করলো। তাহলে বলছে তার লাভ কত? এক ব্যক্তি 10টি দ্রব্য 8 টাকায় কিনলো, 10টা বস্তু কিনছে 8 টাকায়, আর বলছে এবং সেগুলি প্রতিটি 1.25 টাকা দামে বিক্রি করলো, তার লাভ কত? তাহলে দেখো 10টা বস্তু কিনছো 8 টাকায়, তাহলে একটা বস্তুর দাম কত হয়ে যাবে স্যার? 8/10 সমান ভাগ করলে কত হয়ে যাবে? 0.8। 0 কত হয়ে যাবে স্যার? 8। তার মানে একটা বস্তু কিনছো, সিপি কত হয়ে গেল? একটা বস্তুর ক্রয় মূল্য হয়ে গেল 0.8 টাকা, আর একটা বস্তু তুমি বিক্রি করছো, সেলিং প্রাইস বিক্রয় মূল্য কত? 1.25 টাকা। 1.25 টাকা। তাহলে লাভ কত করছো স্যার? তাহলে বিক্রি করছো এততে, কিনছো এততে, তাহলে লাভ কত হয়ে গেল স্যার? 1.25 থেকে আমরা 0.8 বাদ দিয়ে দিব, তাহলে 5। 12 থেকে 8 বাদ 4.45। তার মানে তুমি কত টাকা লাভ করছো স্যার? 0.45 টাকা লাভ করছো। তার মানে 0.45 টাকা লাভ করছো কত টাকার জিনিস বিক্রি করে? 0.8 টাকা। 0.8 টাকা, তাহলে 100তে কত? তাহলে 100। তাহলে দেখো দশমিক তুলবো, নিচে হয়ে যাবে দশমিকের জন্য 1, পরে দুটো সংখ্যা দুটো শূন্য। এখানে দশমিক তুলবো, সেজন্য উপরে হয়ে যাবে দশমিকের জন্য 1, পরে একটা সংখ্যা একটা শূন্য। তাহলে আগের শূন্যগুলো চলে যাবে, আগের শূন্যের কোনো দাম নেই।
তাহলে দেখো এই 100 কাটলো, এখানে 2 দ্বারা যদি করি 4 2 8, 2 দ্বারা 5, তার মানে কত হয়ে গেল স্যার? 5 5 25 এর 5 হলে 2, 4 5 20 আর 2 22 বাই 4 সমান হয়ে যাবে কত? 4 5 20, 4 5 20, 4 6 24, 56.1/4% আমাদের কি হয়ে যাবে স্যার? লাভ হয়ে যাবে। তাহলে 56.1/4% কি হয়ে যাবে আমাদের? লাভ। তাহলে উত্তর কত হয়ে গেল স্যার? 56.1/4%। আশা করি বুঝতে পেরেছো। 10টা বস্তু কিনছো 8 টাকায়, তার মানে একটা বস্তু কত টাকায় কিনেছো? 8/10 সমান 0.8 টাকায় কিনেছো, ভাগ করলে পাবে তোমরা 0.8। একটা বস্তু কিনছো 0.8 টাকাতে, বিক্রি করছো 1.25, তাহলে লাভ কত করেছো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দেবো 45, 0.45 টাকা তুমি কি করছো? লাভ করছো স্যার। তাহলে 0.45 লাভ করছো কতর মধ্যে? 0.8 মধ্যে। তাহলে 100তে কত? ইন্টু 100, যেহেতু পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে দশমিকগুলো তুলবো, তুলে আমরা ক্যালকুলেশন করবো, 225/4 পাবো, কাটাকাটি করতে গেলে 56.1/4 বা 56.25% হয়ে যাবে আমাদের কি অ্যান্সার। চলো, এখান থেকে কমপ্লিট হচ্ছে আজকের আমাদের প্র্যাকটিস সেট। আশা করি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। কোনো জায়গাতে অসুবিধা থাকলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবে, এবং কে কতটা প্রশ্ন আজকের প্র্যাকটিস সেটে নিজে থেকে করতে পেরেছো অবশ্যই আমাকে জানাবে, কমেন্ট বক্সে প্রত্যেকে লিখবে। চলো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।